দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার প্রস্তাব, সেই প্রস্তাবগুলো কেমন হলো। আমার সাথে আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন দুজন অতিথি। আমার সাথে আছেন মহিদুল ইসলাম, তিনি সাবেক মহাপরিচালক দুর্নীতি দমন কমিশন, এবং আমার সাথে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তিনি পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দর্শক, আমরা তাদের সাথে আলোচনা শুরু করব, কিন্তু আলোচনা শুরুর আগে বিটিভির একটা ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখে আমাদের আলোচকদের সাথে আলোচনা করব প্রতিবেদনের পরে। দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে 2004 সালে প্রতিষ্ঠা করা হয় দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিষ্ঠার পর 20 বছর পার হলেও দেশের মানুষের আস্থা অর্জন করতে পারেনি এই প্রতিষ্ঠানটি। সরকারি এই প্রতিষ্ঠানটিকে আরও কার্যকরী ও মানুষের আস্থা অর্জনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দুদক সংস্কার কমিশন। গঠনের প্রায় 3.5 মাস পর বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় দুর্নীতি দমন সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনের কয়েকটি সংকটের দিক চিহ্নিত করে প্রতিবেদনে দুদক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনার 47টি সুপারিশ করা হয়। প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ করেন সংস্কার কমিশন। দুদকের সংস্কার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তার মধ্যে প্রথম হচ্ছে যে দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক মর্যাদারই আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। এছাড়াও কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় সরকার দলীয় রাজনৈতিক প্রভাব, দুদকের কাঠামো পরিবর্তন, 54 এর 2 ধারা বাতিল সহ বর্তমান আইনে দুদকের ক্ষমতা খর্ব থাকা আইনগুলোর ক্ষমতা বৃদ্ধির সুপারিশ করে কমিশন। দুদকের কমিশনার নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো সুস্পষ্ট প্রস্তাবনা আমাদের করা প্রতিবেদনে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রদান করেছি এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর। বর্তমানে 5 বছর নির্ধারিত আছে। আমরা চাচ্ছি এটাকে 4 বছর করা হোক। তাতে দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা চাই যে 5 জন হবেন, 5 জনের পেশাগত ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে করে সংশ্লিষ্ট খাতগুলোতে কোনো ক্ষেত্রে একের অধিক সদস্য না থাকে, কোনো প্রাধান্য না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। সুপারিশ প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করার দিকগুলোতে গুরুত্ব দেয় সংস্কার কমিশন। আমরা দীর্ঘদিন দেখেছি যে এক্ষেত্রে আমলাতন্ত্র, বিশেষ করে প্রশাসনের প্রাধান্য ছিল সবসময়। সেই জিনিসটা থেকে সরে আসতে হবে যৌক্তিক কারণে। তার কারণ হচ্ছে যে কাজ দায়িত্ব দুদকের, সেগুলো প্রতিপালনের জন্য যে পেশাগত দক্ষতার প্রয়োজন, সেই সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিত্ব যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে তাহলে সেটি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। কমিশনের পর্যবেক্ষণে উঠে আসে প্রতিষ্ঠান হিসেবে দুদক নিজেই ব্যাপক দুর্নীতিগ্রস্ত। এছাড়াও সার্বিক জনবল পর্যাপ্ত না থাকা, দক্ষতা ও যোগ্যতার ক্ষেত্রে ঘাটতি, প্রেষণে আসা কর্মকর্তা এবং সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের মধ্যকার বৈষম্য ও দ্বন্দ্ব, জবাবদিহিতার ঘাটতি, বিধিবিধানের পরিবর্তনের ফলে ক্ষমতা খর্ব করা সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের অসহযোগিতার কথাও উঠে আসে সংস্কার কমিশনের পর্যবেক্ষণে। আমরা আলোচনা শুরু করছি। মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আপনার সাথে আলোচনা শুরু করি। আমাদেরকে একটু যদি বিস্তারিত ভাবে না হলেও একটু সংক্ষিপ্তভাবে বলেন যে এই যে কমিশনের সুপারিশগুলো আসলো, সেই সুপারিশের ভিতরে কি মূল জায়গাগুলো আছে যেখানে সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে, এবং এটা কিভাবে এখনকার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া থেকে একটা উন্নততর দুর্নীতি দমন কমিশনকে স্থাপন করতে সহায়তা করবে। যে দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন যেটি আসলে রিপোর্টটি জমা দিয়েছে, সেক্ষেত্রে আমরা প্রায় 4টা বড় বিষয়ে আসলে পরিবর্তন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে আইনগত কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে, যে দুর্নীতি, বাংলাদেশে যে দুর্নীতি রোধ করতে হলে কোন কোন জায়গায় আইনি কিছু পরিবর্তন আনতে হবে, এটার একটা জায়গা আছে। একই সাথে তারা মোস্টলি যেহেতু তাদের দুর্নীতি দমন কমিশনই তার মূল ফোকাস ছিল, সো দুর্নীতি দমন কমিশনের কাঠামোগত প্রস্তাব করেছেন। একই সাথে তাদের অপরাধ তদন্ত এবং হচ্ছে যে বিচার প্রক্রিয়া,
এগুলোকে তারা কিভাবে ভবিষ্যতে সামাল দেবেন এবং কিভাবে এটাকে স্পিড আপ করতে পারবেন, এই বিষয়েও কিছু প্রস্তাব রাখা হয়েছে। একই সাথে তাদের নিজেদের আর্থিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং তাদের নিজেদের লোকবলগুলোকে কিভাবে তারা সামনের দিনে ম্যানেজ করবেন, সক্ষমতা বৃদ্ধির জায়গাগুলোতে যেমন কিছু প্রস্তাব দিয়েছেন। এবং সর্বশেষ হচ্ছে যেটা প্রতিরোধমূলক কার্যক্রম, সেগুলোতে কিছু প্রস্তাব দিয়েছে। তো মোটা দাগে যেটা বলি যে বেশ কিছু কাজ আছে যেগুলো বলা হচ্ছে যে কমিশন প্রস্তাব করেছে যে কিছু প্রস্তাব আছে যে 6 মাসের মধ্যেই করা যাবে, তারা বলছেন যেটা আশুভাবেই করা উচিত। আবার কিছু প্রস্তাব আছে তারা বলছেন যে 18 মাসের মধ্যেই করা সম্ভব সময় দিয়ে। আবার কিছু প্রস্তাব আছে যেমন 24 মাস লাগতে পারে, কোন কোন ধাপে কি ধরনের সময় লাগতে পারে বা কোন সুপারিশের ক্ষেত্রে কি ধরনের সময় লাগতে পারে। দুদকের সাংবিধানিক অবস্থান কি হবে, মানে দুদক আসলে যে এখন যে অবস্থায় আছে সেটিকে অনেকেই মনে করেন যে এটি একটি সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান হওয়াতে দুদকের একটা বড় দুদকের এবং যারা দুদকে ছিলেন বা দুদকে আছেন এখন পর্যন্ত তাদের মধ্যে একটা বড় ব্যাপার থাকে যে সরকারের বিরুদ্ধে সরকারের কোনো কর্মকর্তা বা সরকারের কোনো ব্যক্তিকে যদি আপনি আইনের আওতায় আনতে চান, আমরা যেটা নির্বাহী বিভাগ বলি, সেই নির্বাহী বিভাগের কাছে ওনারা দায়বদ্ধ না, এক সরকারের ইশারা কোন দিকে সেটা বুঝে আসলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, যেটা আমরা গত কয়েকটা কমিশনের কাজের বরাত দিয়েই বলতে পারি। তো সেটা করার জন্য এটাকে বলা হচ্ছে যে এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করতে হবে। দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হবে এবং যেটি সম্পূর্ণরূপে অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে একেবারেই আলাদা হবে। আপনি দেখেন যে তার গঠনটা কিভাবে হবে, এই যে কমিশন গঠিত হবে সেই কমিশনটা কিভাবে গঠিত হচ্ছে, সেই কমিশন গঠনের জন্য একটি আলাদা কমিটি থাকতে হবে। সেই কমিটিটার কারা কারা মেম্বার হবেন সেটিও কিন্তু নতুন করে বলা হয়েছে। এবং সেখানে বড় পরিবর্তন যেটা এখনও কিন্তু একটি কমিটি আছে, সে কিন্তু সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন দিয়ে সেটিকে একটি কমিটি করা হয়, যেখানে একজন সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারপতি এটি প্রিজাইড করেন। কিন্তু এইবারের প্রস্তাবটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে ওই কমিটিটার ভিতরে। যে কমিটিটাতে বলা হচ্ছে যে একজন নাগরিক সংগঠনে কাজ করেন তাদের যেরকম একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের যিনি নেতা থাকবেন তিনি একজন প্রতিনিধি দিবেন। তার মানে বিরোধী দলের একজন প্রতিনিধি থাকবে ওই কমিটিতে, রাজনৈতিক বিরোধী দলের একজন কমিটি থাকবেন, সরকারি দলের নেতার একজন কমিটির একজন প্রতিনিধি থাকবেন। একই সাথে সরকারি কর্ম কমিশন যেটি আছে, মহাহিসাব নিরীক্ষকের কার্যালয় এর একজন প্রতিনিধি, এবং এই আগের যে এবং সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারপতি। সো এই যে একটি সর্বদলীয় একটি অবস্থান এই কমিটির ভিতরে রাখা হলো, এটা কিন্তু এক ধরনের সিগন্যাল যে সবাই মিলেই কমিশনটা তৈরি করা হয়েছে। সো কমিশনটা আসলে একটি রাজনৈতিক, তার ক্ষমতা আছে যে সে যে কোনো ব্যবস্থা নিতে সক্ষম হবে। একটা বড় লক্ষ্য ছিল এটাকে রাজনৈতিক করায়ত্তের বাইরে এটাকে কিভাবে নিয়ে আসা যায়, মানে সরকারি ক্ষমতা কাঠামোর বাইরে নিয়ে আসা হয় কিভাবে, তার ভিতরে নিয়ে যায়। আমি আপনার কাছে ফিরবো মনিরুল ইসলাম সাহেব, আপনি নিজে এক সময় দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের পূর্বাপরে আপনি দেখেছেন যে কি পরিস্থিতি দুদক দিয়ে গেছে এবং এখন যে প্রস্তাবগুলো আসলো আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণের পথে আপনি এটাকে কতখানি মানে ভালো মনে করছেন এই প্রস্তাবগুলোকে? বাছাই কমিটিতে আগে আপনার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব থাকতেন, মানে এই সাচিবিক দায়িত্বের জন্য, আর মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত সচিব ওই কমিটির সদস্য ছিলেন। এবারে ওনারা যেটি করেছেন সেটি হচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগের ওই সচিবকে বাদ দেওয়া হয়েছে, অবসরপ্রাপ্ত যিনি সুপারিশ করেছে। হ্যাঁ, হবে কি না, জি, হ্যাঁ, মানে সুপারিশে তাই বলা হচ্ছে যে মন্ত্রিপরিষদ সর্বশেষ অবসরপ্রাপ্ত ওনাকে বাদ রাখা হয়েছে। আর কমিটিটাকে আর একটু বাড়ানো হয়েছে, আগে 5 সদস্যের ছিল, এখন 7 সদস্যের করা হয়েছে। এখানে 3জন আপনার নতুন আসছে। একটা হলো যেটি বললেন যে সংসদ নেতার প্রতিনিধি একজন, বিরোধী দলীয় নেতার একজন প্রতিনিধি, আর মাননীয় প্রধান বিচারপতির মনোনীত একজন নাগরিক যিনি এই দুর্নীতি নিয়ে কাজ করেন, এরকম এই 3 জন আসছে আর কি। বাকি সবাই কিন্তু সরকারি কর্মকর্তাই, যেমন জ্যেষ্ঠ বিচারপতি থাকছেন আপিল বিভাগের, তেমনি হাইকোর্ট বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক থাকছেন, এর আগেও ছিলেন এই 3 জন। মানে একটা বড় পরিবর্তন হলো, আমি যেটা বুঝি সেটা হলো যে নির্বাহী বিভাগের
যেই প্রভাব থেকে কিছুটা বাইরে আসার একটা কিছুটা বাইরে করে আসার- এটাকে আরেকটু বিস্তারিতভাবে করছে। এই কারণে আইন বিভাগ আমি এবং আরেকটু আমাদের যদি যেই বলি, সংসদীয় বিভাগ আছেন তাদেরকে আরেকটু যুক্ত বলি করা। যে আগে যেটি ছিল যে আপনার এই বাছাই কমিটি কিভাবে নাম পাবে সেটা তারা নিজেরাও কোনো বিধি টিধি কিছু করেনি এবং দুদক আইনেও বিধিতেও এরকমভাবে কিছু স্পষ্ট ছিল না। এইবারে সুপারিশে দেখলাম যে এখানে বলা হচ্ছে যে ওপেন বিজ্ঞপ্তি দেওয়া হবে, তার থেকে যাদের যোগ্যতা আছে তারা দরখাস্ত করবে, আবার কমিটি নিজেও চুজ করতে পারবে, তার থেকে বাছাই করে সাক্ষাৎকার নিয়ে বাছাই করবেন আর কি। এটা একটা নতুনত্ব আছে। সরকারি সংসদ নেতার যিনি প্রতিনিধি তিনিও সরকারি, আর নাগরিক যিনি আসবেন তিনিও সরকারি, বাকি সবাই সরকারি। এখানে আমাদের এই সংস্কৃতিতে কতখানি এইটা পরিবর্তন আনবে আমি জানি না। তবে এখানে সমালোচনার একটা দিক আছে, যেটা ওনারা বলেছেন সুপারিশে। বাছাই কমিটিকে ওনারা বলছেন বাছাই ও পর্যালোচনা কমিটি, এবং সেখানে একটা ঝামেলা পাকানো হয়েছে। আমি বলবো এটা দুদকের জন্য ঠিক হয়নি, যে দুদককে ওই পর্যালোচনা কমিটির কাছে 6 মাস অন্তর অন্তর প্রতিবেদন দিতে হবে, এটা তাদের প্রস্তাবে আছে, এবং সেই প্রস্তাব নিয়ে গণশুনানির মতো হবে। আপনার নাগরিক সমাজ থেকে, মিডিয়া থেকে এরকমভাবে নিয়ে একটা শুনানি হবে। এইটা দুদকের যে মর্যাদা সেই জায়গাতেও বোধহয় হানি করবে। দুদকের থেকেও আমি দেখলাম যে এটা নিয়ে আপত্তি উঠছে। আমাদের এখন যে দুদকের জবাবদিহিতা কোথায় আছে, সেটা আছে হচ্ছে যে প্রতি বছর আইনেই বলা আছে যে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দেওয়া হবে, এবং সেই প্রতিবেদনটা সংসদে উপস্থাপিত হবে এবং সংসদে এটা নিয়ে আলোচনা হবে। আমি যদি আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই যে সংসদে আজও পর্যন্ত কোনো আলোচনা হয়নি। 2004 থেকে এই পর্যন্ত কোনো আলোচনা হয়নি। রিপোর্ট প্রতি বছরই মহামান্য রাষ্ট্রপতির কাছে দেয়া হয়, কিন্তু সংসদে কোনো আলোচনা হয়নি। এই যে এখন যেহেতু সামগ্রিক সংস্কারের বিষয় আসছে, যে নির্বাচন সংস্কার হবে, এই যে আলোচনা হয়নি, এইটা কি যেভাবে ছিল তাতে কি কোনো আইনের পরিপন্থী হয়েছে, যে এটা নাকি এটা জাস্ট একটা সাজেশনের মতন ছিল যে ওনাদের এটা আলোচনা করতে হবে, এটা না করার কারণে ওটা তো কোনো আইনের দায়বদ্ধতা তো নেই? না, আইনের বাধ্যকতা ছিল না, কিন্তু আইন তো বলে দিয়েছে। বাধ্যকতা হচ্ছে যে যদি বাধ্যবাধকতা হয়, যে যদি ধরেন বলা থাকে যে এইটা না করিলে এই শাস্তি হইবে, এরকম তো শাস্তির ব্যবস্থা তো ওখানে রাখা হয়নি। দায়বদ্ধতার বিষয়টা ছিল যে সংসদ সদস্যরা এই রিপোর্ট নিয়ে আলোচনা করবেন, অন্তত একজন সংসদ সদস্য তো এটা রিপোর্টের প্রস্তাব তুলবেন যে এটা নিয়ে আলোচনা করতে চাই, সেরকমও আমরা দেখিনি। আইনে ওটা ছিল, লেখা ছিল। তো এখন ওই ব্যবস্থাটাই ভালো। যদি ধরেন এখন সামগ্রিক সংস্কারের কথা উঠছে, তো যদি আমাদের নির্বাচনও সেরকমভাবে সংস্কার হয়, সংসদও যদি সেরকম প্রাণবন্ত হয়, বিরোধী উপস্থিতি থাকে, এবং সেইভাবে যদি সংসদে এই বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়, তাহলে দুদকের জবাবদিহিতাটা আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আমি ধন্যবাদ আপনাকে। আমি তহিদুল ইসলাম, আপনার কাছে যে অনেক দেশে যেটা থাকে সেটা হলো যে এই বাছাই প্রক্রিয়াটা কিভাবে হলো সেইটার একটা স্বচ্ছতা জবাবদিহিতা থাকে। অনেক দেশে আছে যে আপনার সিনেটের মাধ্যমে, শুনানির মাধ্যমে যে ব্যক্তিকে দেয়া হচ্ছে তার ক্রেডিবিলিটি প্রশ্ন করার সুযোগ থাকে, এটা ওপেন আলোচনা হয়। আমি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, খুবই বড়ভাবে ডিবেট হবে যে ওনার ব্যবচ্ছেদ হবে, ওনার জীবন, ওনার কর্ম মানে পরিধি, ওনার পেশাদারিত্ব, দক্ষতা, সবকিছু। এই ধরনের কোনো প্রক্রিয়ার কোনো সুযোগ কি এখানে আছে কিনা? একটা প্রস্তাব কিন্তু রাখা হয়েছে যে যাদেরকে তারা শর্ট সিলেক্টেড করলেন, মানে শর্ট লিস্টেড করলেন, এই নামগুলো কিন্তু পাবলিকলি তাদেরকে ঘোষণা করতে হবে, এবং ঘোষণা করার পরে আপনি 7 দিনের একটি মানে টাইম পাবেন। এই 7 দিনের মধ্যে আসলে আপনি যখন পাবলিকলি ঘোষণা করলেন যে এদের নাম বিবেচনা করা হচ্ছে, এদের নামে যদি কোনো অভিযোগ থাকে, এদের নামে যদি কোনো ধরনের, আমরা দেখতে পাচ্ছি যেমন ধরেন কোনো একজনের বিপরীতে বলা হচ্ছে যে উনি হবেন, তখনই আমরা কিন্তু নামটা যখন সামনে আসে তখন কিন্তু তার ব্যাপারে বিভিন্ন ধরনের যদি কোনো অভিযোগ থাকে, কোনো ধরনের ঋণের প্রশ্ন থাকে, কোনো যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে, বা কোনো যদি মামলা থাকে, সেগুলো কিন্তু সামনে চলে আসে। সো আমরা এই প্রস্তাবে যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটি প্রকাশ্যে ঘোষণা থাকতে হবে যে আমরা এই 6 জনকে বিবেচনা করছি, নাম প্রস্তাব করছি বা প্রস্তাব করতে যাচ্ছি। যখন এই নামটা প্রস্তাব করার পরেই কিন্তু তারা এটা রাষ্ট্রপতি মানে ফাইনাল ঘোষণার জন্য পাঠাবেন যে এদেরকে আমরা সিলেক্ট করলাম। ওইখান থেকে পরে
ওই ওই সময়টার ভিতরে আর কিন্তু আরেকটা স্ক্রুটিনি হওয়ার স্ক্রুটিনি হওয়ার চান্স আছে। কিন্তু আমরা একদমই উন্নত দেশের মতো যে তাকে একেবারে সংসদের একটা পর্যায়ে পার করে আসতে হবে এরকম কিছু নাই এখানে। কিন্তু এইখানে কিন্তু একটা পাবলিক ওপেন হিয়ারিংয়ের মতো ব্যবস্থা আছে। যদি আপনি নামটা ঘোষণা করেন তখন কিন্তু এক ধরনের পাবলিক ভ্যালিডেশনের বিষয় আছে। সো এটা একটা বড় বিষয়। আরেকটা জিনিস যেটা উনি বললেন যে আমরা যেমন ধরেন যে বাছাই এবং পর্যালোচনা কমিটি, ওইটার কিন্তু আমরা মানে অ্যানুয়াল রিপোর্ট যেটা আমরা দেখি, যেটা দুদক থেকে তৈরি করা, এটা কিন্তু ওখানে কিন্তু বলা হয় না যে আমি এত নাম্বার বলা হয় কিছু যে এই করেছি। এখন এইটা দেখে আসলে সংসদে আসলে কতটুকু কি আলোচনা হওয়া উচিত এটা আসলে খুব মুশকিল। এইখানে কিন্তু আরেকটু মানে জবাব দিতে আমার মনে হয় যে দুটো পার্ট আছে না, আমরা বলি একটা হলো ট্রান্সপারেন্সির পার্ট। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে সেটা তো হলো যে স্বচ্ছতা আনা হবে, মানুষ জানতে পারবে আগের থেকে। একটা ব্যবস্থা অবশ্যই থাকতে হবে যে কোন বিবেচনায় কোন অভিযোগগুলো কেন নিচ্ছেন দুদক এবং কোনগুলো তারা ছেড়ে দিচ্ছেন এবং কেন ছেড়ে দিচ্ছেন, এটার ব্যাখ্যা থাকতে হবে। সুতরাং আমার মনে হয় যে দুটো বিষয়কে গুরুত্ব দিয়েছেন সংবিধান মানে এই বিষয়ে। সেটা হলো একটা হলো যে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা এবং তাদের কার্যক্রমের ভিতরে স্বচ্ছতা আনা। দর্শক, আমরা আলোচনায় একটা ছোট বিরতি নিচ্ছি। আমরা আলোচনায় ফিরবো, জানতে চাইবো দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার প্রস্তাব তার সুপারিশগুলো কেমন হলো। বিরতির পর আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম যে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসছে কমিশনের কাছ থেকে, সেই প্রস্তাবগুলো কেমন হলো সেই আলোচনা আমরা করছি। আমাদের দুর্নীতি দমন কমিশনের যেই মামলাগুলো থাকেন বা তাদের যে তদন্ত প্রক্রিয়া আছে, এইটাকে গতিশীল করা যায় কিভাবে, এবং সেইটার ক্ষেত্রে যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলোকে আপনি কিভাবে দেখছেন, এবং এইটার সাথে আপনার আরো কোনো প্রস্তাব আছে কিনা যেগুলোকে প্রয়োজন আছে? দুদকের বর্তমান আইনে বিধিতে যে সময়সীমা বেঁধে দেওয়া আছে, সেই সময়সীমার এটা হচ্ছে ভুল ধারণা যে যত সময়সীমা দেয়া আছে, মনে করেন যে 180 দিন, তাহলে 180 দিনের আগে আর দেয়া যাবে না রিপোর্ট, এরকমটা নয়। হচ্ছে যে 180 দিন হচ্ছে সর্বশেষ, এরপরে আর কোনো মতেই হওয়ার কথা নয়। তার আগে যতটা দ্রুত সম্ভব দিতে কোনো অসুবিধে নেই। তো সেইভাবে যদি আমাদের কর্মকর্তারা, দুদকের কর্মকর্তারা কাজ করেন তাহলে কোনো অসুবিধা নেই। সেই জায়গাটা হয়তো সংস্কার কমিশন ভেবেছেন যে ওই জায়গায় যা আছে তাই যথেষ্ট, কারণ হচ্ছে যে তার চাইতে কম সময়ের ভিতরে দিতে তো কোনো বাধা নেই, কিন্তু এটা নিয়ে আসা যায়। করার ক্ষেত্রে উনাদের এটা হচ্ছে যে সুপারভিশন যারা উপরস্থ কর্মকর্তা থাকছেন তাদের আদায় করে নেওয়ার ব্যবস্থাটা আমাদের দেশে তো আছে, যে কাজ দিয়ে ফেলে রাখলে হয় না, আদায় করতেও হয়। এমনি আপনি নিজের ব্যক্তিগত কাজে দিলেও এটা আদায় মানে লুক আফটার করতে হয়, দেখতেই হয়। তো সেরকমটা দেখবার ব্যাপার আছে। সেটা হয়তো এই মানে কমিশন যেভাবে সংস্কারের কথা বলা হচ্ছে, তাতে করে যদি ওই সংস্কারটা হয়, যেমন করে ধরেন ইয়ের কথা বলা হয়েছে, মহাপরিচালক এবং পরিচালকদের ক্ষেত্রেও বলা হয়েছে যে আগে যেমন গণহারেই বলা যায় যে প্রেষণে আসতো, সেই জায়গাটা একটা লিমিট করা হয়েছে। যদিও এই লিমিট নিয়ে বিতর্ক আছে, কিন্তু যাই হোক 10% হাইয়েস্ট বলা হয়েছে। আবার নিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটাও ওরকম প্রেষণে বাকিগুলো আসবে না, প্রমোশনে 60% আর কোথাও বোধহয় 75%, আর বাকিটা আসবে হচ্ছে আবার উন্মুক্ত দরখাস্ত এবং সেইখান থেকে যোগ্য ব্যক্তিদেরকে বাছাই করে নিয়ে আসা। সেটা যদি ভালো সম্ভব হয়, সেক্ষেত্রে বয়সের লিমিট সেগুলো আবার একটু দেখতে হবে, কারণ আপনাকে তো অভিজ্ঞ ব্যক্তি আনতে হবে।
যাদের এই দক্ষ সম্পর্কে দক্ষতার বিষয়ে দক্ষ- আনতে হবে সবচেয়ে জি বড়। দক্ষ এবং মানে এই আসলে অভিজ্ঞ হলেই দক্ষ আসবে আর কি। জি, তো সেইটার একটা বিষয় আছে। আর বিচারের ব্যাপারে যেটি আমার কাছে মনে হয়েছে যে সংস্কার কমিশনে হয়তো এরকম কোনো সদস্য ছিলেন না যারা দুদকের কাজ এবং বিচারের বিষয়টার সম্পর্কে সম্যক ধারণা রাখেন। সেই জায়গাটাই বোধহয় অসুবিধা হয়েছে। আমি দেখলাম যে সুপারিশে বলা হচ্ছে যে প্রতিটি জেলায় আপনার স্পেশাল জজ আদালত করতে হবে। এটা অজ্ঞতাবশত হয়েছে, কারণ প্রতিটি জেলায় স্পেশাল জজ আদালত আছে। প্রতিটি জেলায় আপনার যিনি দায়রা জজ তিনি এক্স অফিসিও সিনিয়র স্পেশাল জজ, নট অনলি ওই স্পেশাল জজ, তিনি সিনিয়র স্পেশাল জজ, অর্থাৎ তিনি কগনিজেন্স নিলে মামলা শুরু হবে, তারপরে তিনি কগনিজেন্স নিয়ে মামলা নিজে বিচার করতে পারেন বা আরও স্পেশাল জজ আছেন তাদের কাছে ট্রান্সফার করতে পারেন। কাজে সেটা আছে। কিন্তু আমাদের যে দুদকের মামলার আমি যেটা দেখেছি, তখনও যা দেখেছি এখনও তাই আমি দেখি হিসাব করে, এই গড়ে 9% উপরে মামলা বছরে নিষ্পত্তি হয় না। আচ্ছা, তো তুমি মামলা এইটা- থাকে আপনার 3,500-এর মতন। তো 9%-এর মামলা নিষ্পত্তি কেন হয় না? স্পেশাল জজ এতগুলো আছে, জেলায় জেলায় আছে, 64 জেলায় আছে, ঢাকায় 10টা কোর্ট আছে স্পেশাল জজ আলাদা, তারপরেও নিষ্পত্তি হয় না কেন? এটার কারণ আমি দেখেছি যে প্রতিটি স্পেশাল জজ আসলে স্পেশাল নয়। প্রতিটি স্পেশাল জজ আসলে গণ আদালত, মানে ওই সব ধরনের মামলায় এখানে দেওয়া হয়। হ্যাঁ, সুতরাং ফলে দুর্নীতির মামলা যারা আসামি তাদের টেন্ডেন্সি থাকে যে এই মামলা যতটা টানা যায়, আর একটু ক্রিটিক্যাল বলে অনেকেই এই মামলা করতেও চান না, ফলে এই মামলাগুলো মানে দেরি হয়। জজরা নিতে চান না, করতেও চান না, মানে করতে চান না, মানে কি ওনারা নিতে চান না? না, ওনারা তো মামলা করেন, মামলা মামলা তো পরিচালনা চলে গেছে, করেন। কাজে না নিতে তো অসুবিধা নেই, কিন্তু মামলা হিয়ারিং করতে দেখা যাচ্ছে যে সুতরাং এক পার্টি ওইটাকে দরখাস্ত করেছে, গতিটা কমে যায়। গতিটা কমে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট সাজেশন, আমি লেখালেখিও করেছি যে আমার সুনির্দিষ্ট সাজেশন হচ্ছে যে যেমন করে চাকরির ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল করা হয়েছে, যেখানে চাকরি সংক্রান্ত মামলা ছাড়া অন্য কিছু থাকছে না, তেমনিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল করা হয়েছে যে এই ট্রাইব্যুনালের মামলাটাই অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাচ্ছে এবং তাদেরকে হাইকোর্ট ডিভিশনের পাওয়ার পর্যন্তও দেওয়া হচ্ছে, মানে সুতরাং রিটের ওই- পাওয়ারটুকুও ওই- দেওয়া হচ্ছে। ওই জায়গাতে আপনি তা দুর্নীতি আমি দমনের বলছি জন্য- যে দুর্নীতি দমনের মামলা তো 3,500-এর মতন থাকে প্রতি বছর। এটা যদি আমি বিভাগেও একটা করে একদম এক্সক্লুসিভ দুদকের আদালত করি, তাহলে আমার মামলার নিষ্পত্তি দেখবেন যে গতিটা গতি পেতে সহায়তা অন্যরকম ভাবে বাড়বে, এবং অ্যাপিলেট আদালতটাও আমার বাড়াতে হবে, কারণ এখন যেভাবে আছে হাইকোর্টে মামলা পড়ে থাকার কারণে আপিল আদালত নিষ্পত্তি হয় না। আমি আমি একদমই নিষ্পত্তি আমি হয় না। এই বিষয়ে জানতে চাবো তৈদুল ইসলাম, আপনি একই প্রশ্ন আপনার কাছে, যে এটাকে গতিশীল করার জন্য কি প্রস্তাব আছে? উনি বলছেন যেটা যে বিশেষ না, আদালতের এটা কথা। মানে বিচারের ইস্যুটা, কিন্তু দুদকের গতিশীল করার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, দুদকের কিছু কাজকে, মানে যেমন ধরেন এখন বোধহয় বিভাগ আছে 8টার মতো, সেটাকে 12টা করার কথা বলা হয়েছে, এবং ওখানে কিন্তু বেশ কিছু দুদক এখন অনেক কিছু মিলায়ে কিছু কাজ করে, সেগুলোকে কিছু সেগ্রিগেশন করা হয়েছে, মানে ওর কিন্তু প্রাতিষ্ঠানিক লেভেলেও কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। সো ওই জায়গাগুলোতে এখন করেন হয়তোবা একজন ডিজি, হয়তোবা একজনের আন্ডারে হয়তোবা 4টা কাজ আছে, সেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। সো সেই ভাগগুলো আমার মনে হয় দুদকের প্রাতিষ্ঠানিক লেভেলে কিছু পরিবর্তনের, যেমন তারা এখনও ওপেন সোর্স ডেটাকে ইউজ করেন না। সর্বসম্প্রতি একজন মন্ত্রীর সম্পদের হিসাব পেলাম, উনি যখন সম্পদের হিসাব দিলেন, তখন আমরা নির্বাচনের সময় সম্পদের হিসাব দিলেন, এটা যেমন তার যে ঘোষণাটা দিলেন হলফনামায়, এটা একটা ওপেন সোর্স তথ্য, আপনি এটা যে কোনো নাগরিক এটা অ্যাক্সেস করতে পারবে। একই রকমভাবে উনি এই ব্যক্তি লন্ডনে যে প্রপার্টি বিজনেস করছেন, এটিও কিন্তু পাবলিক তথ্য, এটা কিন্তু পাবলিকলি অ্যাভেইলেবল, গত 10 বছর ধরেই পাবলিকলি অ্যাভেইলেবল ছিল, কিন্তু কেউ এটা অ্যাক্সেস করলো না। ইভেন আমাদের দুদকও অ্যাক্সেস করলো না। কেন করলো না? নো ওয়ান নোজ। হ্যাঁ, ইভেন তথ্য প্রমাণ পাওয়ার পরও করলো না। এখন কথা হচ্ছে, আপনি লিগ্যাল ওয়েতে তথ্য সংগ্রহ করতে গেলে যে সময় ব্যয় হয়, তার চেয়ে বরং আপনি কেস ফরমেশনের জন্য, আপনি প্রাইমারি ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স গ্যাদারের জন্য যে তথ্যগুলো আপনি আগেই পেতে পারেন, পেয়ে আপনি যদি রিলিভেন্ট অথরিটিগুলোকে প্রশ্ন করেন যে এই আমার কাছে এভিডেন্স আছে, নাও আমরা এটা লিগ্যাল ওয়েতে এই এভিডেন্সগুলো সংগ্রহ করতে চাই, তখন দেখবেন আপনার তথ্য কালেকশন করা, আপনি বাইরের দেশ থেকে যে এভিডেন্সগুলো কালেক্ট করা, এটা অনেক বেশি ইজি হবে। আপনি জানবেন কার কাছে কী তথ্য আছে। সো এই বিষয়গুলো কিন্তু দুদককে আরও বেশি সামনের দিকে
এফিশিয়েন্ট হইতে হবে, মানে তার এইসব তথ্য সংগ্রহ, এভিডেন্স সংগ্রহ, এগুলোতে কিন্তু আরও অনেক বেশি এফিশিয়েন্ট হওয়ার সুযোগ আছে। ইভেন আমরা যদি MLR-এ করার যে সিস্টেম, আপনি যদি MLR আচ্ছা যেমন ধরেন আমরা Money laundering। মানি লন্ডারিং এর ক্ষেত্রে আমরা যে তথ্য সংগ্রহ করি, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স যেটাকে বলে, রিকোয়েস্ট হচ্ছে MLR। এখন এইটা করতে হয় যেমন আপনি কোনো একটি দেশের জন্য দেশের কাছ থেকে তথ্য নিতে চান, যিনি তথ্য পাচার, ওনার ব্যাপারে আমার তথ্য লাগবে। এখন এই তথ্যটা এক এক দেশ এক এক রকমভাবে রিসিভ করে। যেমন ধরেন আপনি ইংরেজিতে কোনো তথ্য যদি, ইংলিশ একটি অ্যাপ্লিকেশন আপনি যদি কোনো ইয়েতে পাঠান, ফ্রেন্সের বা ধরেন অন্য ভাষাভাষী কোনো একটা দেশে পাঠান, মানে নট ইভেন পড়বেই না ওটা। এখন কথা হচ্ছে যে এইটা আপনাকে জানতে হবে, ওই যে কোন দেশ কিভাবে তার এই MLR-টা সে গুরুত্ব দেয় বা কিভাবে সে নেয়, তার প্রসেসটা কি, এটা যেমন একটা জানার ইস্যু। আমাদের মনে হয় আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের MLR-এতে করার ক্ষেত্রে এটার ফোকাল পয়েন্ট কে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত 1.5 দশকে বিপুল পরিমাণ অর্থ পাচারের প্রমাণও আছে, অভিযোগও আছে, এবং সেই জায়গাটায় ফোকাস করা দরকার। সুতরাং এখন দুর্নীতি দমন কমিশনকে যদি এই তথ্য চাইতে হয়, তাহলে ওনাকে প্রথমে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তাদের মাধ্যমে যেতে হবে। মানে এখন কোঅর্ডিনেশনটা বাংলাদেশ ব্যাংকের, মানে সেন্ট্রাল ব্যাংক লেড হচ্ছে, এটুকু আমি। এখন ইস্যুটা হচ্ছে কি, আপনি তখন সময়টা নষ্ট হচ্ছে, তখন আপনার সময় নষ্ট শুধু না, এখন আপনাকে সারা পৃথিবীতে কিন্তু আপনি কিন্তু পরবর্তী অন্য দেশে যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, সে কিন্তু আরেকটা সেন্ট্রাল ব্যাংকে পাঠাচ্ছে না, সে একটা অ্যাটর্নি জেনারেল অফিসকে পাঠাচ্ছে। সো এটার যে লিগাল প্রসেস, এটা তো ফাইনালি আপনি তো এটাকে বিচারের আওতায় আনবেন, সো এটা একটা লিগাল প্রসেসের মধ্যে দিয়েও যেতে হবে। সো আমার মনে হয় এই জায়গাটায় একটু স্ট্যান্ডার্ডাইজেশন করার জায়গা আছে এবং এই জায়গায় ভাবনারও জায়গা আছে। এর বাইরে আপনি যদি দেখেন যে আরও কয়েকটা জায়গা আমার মনে হয় খুব দ্রুত আমাদের, যেটা অর্থ পাচারের ক্ষেত্রে বললেন, অর্থ পাচারের মামলাগুলো আমরা জানি খুব দীর্ঘমেয়াদে, শুধু আমার এখানে লড়লে হবে না, বাইরের জুরিসডিকশনে গিয়েও আপনাকে সেই মামলাটা প্রমাণ করতে হবে, ক্রেডিবিলিটি প্রমাণ করতে হয় যে আপনার এখানের মামলাটা ক্রেডিবল মামলা এবং এটার প্রচার প্রমাণ আছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় প্রসিকিউশনের দক্ষতা বাড়ানোরও বেশ কিছু প্রস্তাব আছে। এখনকার যে আয়কর আইন, সেই আয়কর আইনে আপনি কোনো অভিযুক্ত ব্যক্তির আয়কর ফাইল চাইতে পারবেন না, দুদক চাইতে পারবে না। দুদক চাইতে পারবে যদি তার বিরুদ্ধে একটা মামলা করে কোর্ট অর্ডার নেওয়া হয়, আদারওয়াইজ পারবে না। যে সে অভিযুক্ত, তার বিরুদ্ধে অবৈধ এই প্রক্রিয়াগুলোকে এই জায়গাগুলোতেও কিন্তু কাজ করার জায়গা আছে। সো এগুলো কিছুটা এইখানে এই প্রস্তাবে কিন্তু আছে যে আরো অনেকগুলো জায়গায় কাজ করতে হবে, তারপরেই শুধুমাত্র দুদক আসলে স্পিড আপ করতে পারবে। আমি মনে করি যে গত 1.5 দশকের যে আমাদের অভিজ্ঞতা এবং দুর্নীতির যে ধরনও বদলেছে। আগে দুর্নীতি আমার মনে হয় যে অনেকখানি আমরা ভাবতাম যে দেশের ভিতরেই অর্থ আছে, বাইরে অর্থ থাকার বিষয় এবং বিভিন্নভাবে তথ্য উপাত্ত এবং সমন্বয়ের বিষয়গুলো বাইরে বের হয়ে আসছে। এটা আমার মনে হয় যে খুবই ভালো উদ্যোগ। দর্শক, আমরা আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিতে হচ্ছে। আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবগুলো কেমন হলো। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো কেমন হলো। যেই আলোচনা আমরা করছিলাম তার ভিতরে অনেকটাই তো সামনের দিনের সংস্কার প্রক্রিয়ার ভিতরে আছে এবং এটা আছে। এই সংস্কারের কথা মাথায় রেখে তার সাথে আমাদের যে চলমান যে অনেকগুলো দুর্নীতির মামলা আছে এবং অর্থ পাচারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসছে এবং জনগণের একটা আকাঙ্ক্ষা আছে যে দুর্নীতি যে মামলাগুলো সেগুলো আর একটু গতিশীল হবে, বিচার প্রক্রিয়া কার্যকর হবে, যেন আমাদের আরেকবার আমরা এই ধরনের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা বা যে দুর্নীতির বিষয়গুলো দেখে এটা যেন ফেরত না আসে। সেই দিক থেকে আপনি মনে করেন যে এই সংস্কার প্রস্তাব আসার ফলে কি সেই মামলাগুলো আরও বেগবান হবে, নাকি একটু মানে ধীর গতিতে চলে যেতে পারে যে আচ্ছা সংস্কার হোক তারপর দেখব? কারণ এটা কি রিস্ক হলো নাকি এটা সহায়ক হবে? যেহেতু সংস্কার কমিশন কাজ করেছে, তারা তো একটা শ্রম দিয়েছেন, এর ভেতরে তো অনেকটা কিছু নতুনত্ব আছে, কিছু ভালো জিনিসও আছে। যদি সেগুলো বাস্তবায়ন হয় শেষ পর্যন্ত, তাহলে হয়তো এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাব। কিন্তু দুদকের কর্মতৎপরতা নির্ভর করবে তাদের উপরস্থ কর্মকর্তারা তাদেরকে কিভাবে কাজ করিয়ে নিতে পারছেন। যেটি এখন আছে
আর এই পরবর্তী সংস্কারে এখানে খুব বেশি পার্থক্য আমি দেখছি না। এটা নির্ভর করবে যে তাদের আন্তরিকতার উপরে। আমি বিশেষত বলবো যে কমিশন, অর্থাৎ চেয়ারম্যান এবং কমিশনার মিলিয়ে তারা কতখানি কাজ আদায় করে নিতে পারবেন কর্মকর্তাদের কাছ থেকে, আপনি সেটার উপরে নির্ভর আমি যদি করবে। আপনাকে ঠিক বুঝে থাকি, আপনি গুরুত্ব দিচ্ছেন হলো এখন যে কমিশন আছেন তারা সংস্কারের জন্য বসে না থেকে তাদের যেই কার্যক্রম এটাকে বেগবান করতে তারা মনোযোগ দিবে। এখনো তারা করতে পারে, না, এটাকে সেটাই- স্পিড আপ সেটাতেই মনোযোগ দিতে করতে বলছেন জি আপনি। জি, এবং সংস্কার হলেও তাদেরকে সেটাই করে নিতে হবে, ওটা তাদেরই দায়িত্ব। আর বিচারের ব্যাপারটাই আমি বললাম যে যেটা আমি বললাম সেই কাজটা যদি না করা হয়, মানে দুদকের জন্য যদি এক্সক্লুসিভ একদম আলাদা আদালত দেয়া না হয় এবং অ্যাপিলেট আদালত যদি না দেওয়া হয়, তাহলে দুদকের মামলার গতি বাড়বে না। এবং এখানে ওনারা অনেকগুলো পদক্ষেপ, যেগুলো সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন এখানে সুপারিশে, যে দুর্নীতি বিরোধী, সেই জায়গাটার সাথে আরেকটি বৈপ্লবিক প্রিভেনশন মেজার। জি, যেমন ধরেন সংবিধানের 20(2) অনুচ্ছেদ সংশোধন করে একটু যুক্ত করার কথা বলছেন। 20(2) অনুচ্ছেদে আছেই যে কেউ অনুপার্জিত আয় ভোগ করতে পারবে না, রাষ্ট্র এমন ব্যবস্থা করবে। তো সেটাও থাকে। আবার প্রতি বছর কালো টাকা সাদা করারও সুযোগ দেওয়া হয়। এখানে সংস্কার কমিশন দুটোর কথাই বলেছেন যে ওটাও থাকবে। ওটার সাথে আবার বলা হয়েছে যে সরকারি ক্ষমতা যাতে অপব্যবহার করতে না পারে, এটা লেখা বা না লেখার কোনো কথা নেই। এটা সরকারি ক্ষমতা অপব্যবহার করলে দুদকের মামলা হবে, এটা সবাই জানে। তারপরেও সরকারি ক্ষমতার অপব্যবহার না করলে দুর্নীতি হয় না, সেই কারণে তারা ক্ষমতার অপব্যবহার করেই দুর্নীতি করেন। তেমনিভাবে আবার সংস্কার কমিশন এটাও বলছেন যে প্রতি বছর যে এই কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়, এটা যাতে মোটেই দেওয়া না হয়, এরকম কিছু পরিবেশ তৈরি করবার কথা বলা হচ্ছে। সেই সাথে আমি বলবো যে আরও বৈপ্লবিক প্রস্তাব হতো যদি তারা এইরকম সুপারিশ আনতেন, কিংবা এখনও যদি এটি আনা হয় যে যারা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে যাবেন তারা অ্যাপিলে খালাস না হওয়া পর্যন্ত সাজাপ্রাপ্ত হিসেবেই থাকবেন, এবং তারা কোনো পর্যায়ের নির্বাচনে যেতে পারবেন না। রাষ্ট্রীয় বলেন, আমি তো বলবো যে কোনো সামাজিক সংগঠনেও তারা যাতে করে যেতে না পারে, অর্থাৎ সামাজিকভাবেও যাতে তাদের কোনো প্রভাব প্রতিপত্তির জায়গায় তারা যেতে না পারেন। যদি এই কাজটা তারা করতে পারতেন তাহলে আমি বলতাম যে এইটা হচ্ছে একটা বৈপ্লবিক সংস্কার। দৃষ্টান্তমূলক কিন্তু হতো। সেরকম কিছু আসে নাই। এটা আমার দৃষ্টিতে কসমেটিক। আচ্ছা, এই কসমেটিক সংস্কার দিয়ে কতখানি সৌন্দর্য দেখা যাবে, দেখা যাক। তো তহিদুল ইসলাম, আপনার জন্য যেটা জানতে চাবো যে সেটা হলো যে সংস্কার প্রস্তাবের একটা বড় আলোচনা হচ্ছে হলো যে আমরা এইগুলো তো সবই প্রস্তাব, এগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্যের আলোচনা শুরু হবে, হয়তো ফেব্রুয়ারি মাসে শুরু হবে। সেই জায়গাতে আপনি কতখানি আশাবাদী যে এই প্রস্তাবগুলো রাজনৈতিক ঐক্যমত্যের ক্ষেত্রে, কারণ অন্যান্য যে কমিশনের প্রস্তাব আছে ওটা নির্বাচন ব্যবস্থার ভিতরে আছে, সংবিধানের ভিতরে আছে। দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাব সেই অর্থে বড়ভাবে তো রাজনৈতিক এজেন্ডার ভিতরে থাকে। সকল রাজনৈতিক দলই বলেন যে তাদের জিরো টলারেন্স আছে দুর্নীতি দমন কমিশনের। আমরা গত রেজিমেরও নির্বাচন, যেই আওয়ামী লীগ সরকার ছিলেন, শেখ হাসিনার সরকার, সেখানে ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ওনারা বলছেন জিরো টলারেন্স, কিন্তু আসলে তো প্রচুর দুর্নীতি হয়েছে। সুতরাং রাজনৈতিক মানে যেই আমরা ঐক্যমত্যের কথা বলছি, আপনি কি মনে করেন যে এটা অনেক সহজ হবে দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাবের জন্য, নাকি আর কঠিন হবে? যদি চান যে আমি একজন দুর্নীতিবাজের বিচার করব এবং এটার জন্য যদি আপনার যা করতে হয় তাই করবেন, আমার মনে হয় পলিটিক্যাল লিডারশিপ খুব বেশি একটা লেভেল পর্যন্ত খুব বেশি চাপ তৈরি করে না। যেটা হচ্ছে আমরা মানে টিআইবি যেহেতু দীর্ঘদিন ধরে দুদকের সাথে কাজ করে, সো আমরা কিন্তু দেখেছি যে কিছু মামলা কী কারণে যেন পলিটিক্যাল লিডারশিপের সাড়া ছাড়াও কী কারণে যেন ওটা আপোষ হয়ে যায়, বা কিংবা ওটা সার্টিফিকেট পেয়ে গেছে, একেবারে তার নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই বলে সার্টিফিকেট পেয়ে গেছে। হ্যাঁ, তো এই জায়গাটায় আমার মনে হয় এটা নির্ভর করবে আসলে দুদকের লিডারশিপ কীভাবে, কতটা শক্তভাবে সে এই কাজটা করতে চায়। আরেকটা যেটা বলছেন যে রাজনৈতিক দলগুলো আসলে কতটা এই বিষয়ে সাড়া দেবে, রাজনৈতিক দলগুলো মুখ দেখানোর জন্য সাড়া দিতে হবে। বিকজ অফ এই যে গভর্নমেন্ট বিদায় নিল তার কিন্তু পুরো চ্যাপ্টারটাই তৈরি হয়েছে, আসলে পুরো পিলারগুলো তৈরি হয়েছিল দুর্নীতির পিলার দিয়ে, সবগুলোই দুর্নীতি দিয়েই তৈরি করা। সো এখন যদি তারা দুর্নীতির বিরুদ্ধে যদি
সামনাসামনি ঘোষণা না দেয় তাহলে কিন্তু তাদের রাজনীতি করাটা একটু তাদের অবস্থান স্পষ্ট মানে- করলে আপনি মনে করেন যে এটা রাজনৈতিকভাবেও তারা এক ধরনের বিপদে পড়বে, ইতিবাচক ফল পাবে, ইতিবাচক ফল পাবে যদি দুদকের এসব সংস্কার দুদকের এইসব সংস্কার না আরও যদি কোনো বৈপ্লবিক পরিবর্তনও তারা প্রস্তাব করেন। যেমন ধরেন আমাদের দেশে একটা কোম্পানি করলে সেই কোম্পানিটার তথ্য, সেটার মালিকানা কে, কার মালিকানায় আছে, এটা কিন্তু এখনো প্রকাশিত তথ্য না। সো এই জায়গাগুলোতেও কিন্তু কাজ করার জায়গা আছে, যে শেষ পর্যন্ত এই কোম্পানিটি কার। আমরা যেটাকে বলি আলটিমেট, হ্যাঁ, বেনিফিশিয়ারি ওনার্স যে অ্যাকাউন্ট, এটা কার, এটা জানতে পারতে হবে, এটা প্রকাশিত হতে হবে। আরেকটা যেমন আমরা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের কথা কথা জানেন, আমরা কিন্তু সরকার একটা ডেটা আমরা পাবলিশ করা শুরু করেছি, কিন্তু তথ্য আমরা পাবলিশ করার, কিন্তু আমরা ওপেন গভর্নমেন্টের এখনো মানে সেভাবে বিশ্বাসী না আর কি। সো ওই জায়গাগুলোতে কাজ করার অনেক জায়গা আছে। তথ্যপাত্রের অবাধ মানে বিচরণ এবং সেটার ব্যবহারের কথা আপনি বলছেন, এবং একই সাথে এই ক্ষেত্রে আরেকটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে যেমন ধরেন আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বাণিজ্যের মাধ্যমে, কিন্তু আমার যে তথ্য, এই বাণিজ্যের যে তথ্য এনবিআর এবং আমাদের বিবিএস মিলে এটার একটা ডিসএগ্রিগেটেড লেভেলে এটার তথ্য তৈরি করে পাওয়াটা খুব কঠিন। এটা যতদিন পর্যন্ত পাওয়া না যাবে এবং সেটা যতদিন পর্যন্ত উন্মুক্ত করা না হবে ততদিন পর্যন্ত আপনি এই ধরনের পাচার ঠেকাতে পারবেন না। আলোচকরা যেটা বললেন সেখানে সংস্কার প্রস্তাব নিয়ে কিছু মতৈক্যের তো দরকার হবেই, সেখানে কিছু কিছু জায়গায় হয়তো এখনো মন্তব্যের সুযোগ রয়েছে, বিতর্কের সুযোগ রয়েছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বোধহয় সম্ভবত যে মানুষের যে আচরণগত পরিবর্তন, তাদের মর্যাদার পরিবর্তন, সেইটা, কারণ যারা কাজ করবেন দিন শেষে এটাকে ব্যবহার করবেন তাদের উপরে অনেকখানি এটার সফলতা নির্ভর করবে, অনেক বেশি নির্ভর করবে যে আমরা তথ্য উপাত্ত, এটা স্বচ্ছতা, জবাবদিহিতা, এই বিষয়গুলো করা। সংস্কার হয়তো একটা কাঠামোগত কিছু, আইনগত প্রাতিষ্ঠানিক কিছু পরিবর্তন আনতে পারে, কিন্তু সার্বিকভাবে দুর্নীতি দমন কমিশনকে যদি আরও বেশি আমরা কার্যকর দেখতে চাই তাহলে আরও বড় পরিসরের পরিবর্তন বা সংস্কারের দরকার হবে, যেখানে বিভিন্ন অংশীজন কাজ করবেন। দর্শক আমাদের সাথে যুক্ত হবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার ফিরবো, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।